বাংলাদেশে ব্যান্ড করছেন কলকাতার ক্যাকটাস ব্যান্ডের সাবেক ভোকালিস্ট সাকি ব্যানার্জি। বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এলো নতুন আন্তর্জাতিক স্বীকৃতি। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ থাকলেও খোলা থাকছে সিনেমা হল ও সিনেপ্লেক্স। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দেশের সীমানা আলাদা হলেও সুরের সীমানায় কখনোই বাধা মানেনি বাংলাদেশ আর ওপার বাংলা। সংস্কৃতি আর জীবনযাপনে প্রায় একই রকম মানুষগুলো কাজ করে একসাথেই। সেই ধারাবাহিকতায় ওপার বাংলা থেকে এপার বাংলায় খুঁটি গেড়েছেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের সাবেক ভোকাল সাকি ব্যানার্জি। ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের সাবেক ভোকাল সাকি ব্যানার্জি বাংলা গান নিয়েই যার দিনরাত। তবে এতদিন ভিন্ন ধারার মিউজিক নিয়ে কাজ করলেও এবার হৃদয়ের টানে পা রেখেছেন বাংলাদেশে। তৈরি করেছেন নতুন ব্যান্ড ব্রহ্মপুত্র বাংলাদেশ। ওপার বাংলা আমার শেষ ব্যান্ড ছিল হচ্ছে ক্যাকটাস। সো ক্যাকটাসে গান গাইছিলাম আর কলকাতার চলচ্চিত্রের গান বাজনা যেগুলো আমি এখনও করি অফকোর্স। তো সেটার পর কি হচ্ছে, ক্যাকটাসের পর আমি চেয়েছি যে এমন একটা জায়গায় বাংলা রক বা বাংলা রক সঙ্গীত যেটা আমরা ছোটোবেলা থেকে বাংলাদেশে শুনেছি এবং সেটা কলকাতা বা পশ্চিমবঙ্গের অনেকটাই আগে শুরু হয়েছিল। ইটস এ হিউজ মার্কেট, সেখানে গিয়ে একটু গান বাজনা করে এবং ছোটোবেলার হিরোজদের সাথে মিট করা। এবং অফকোর্স এটা আমার হয়েছে কারণ আমি কাকতালীয়ভাবে, আমার স্ত্রী বাংলাদেশের মানুষ, তো সেভাবেই প্রেম বিয়ে। সো এখন আমি শ্বশুরবাড়িতে যখন এসেছি তখন তো আমি ব্যান্ডই করব। তো বেসিক্যালি তখন ব্যান্ড করার জন্য ওই সময় আমার সাথে রিয়াদের দেখা হলো, তারপর রেজা এলো, ইস্তি এলো। সো ওইভাবেই তখন ব্যান্ডটা শুরু হয়েছিল এবং আমার গানগুলো তখন আমি কয়েকটা গান ওদের শুনিয়েছিলাম, ওদের ভালো লেগেছিল। বাংলা ব্যান্ড সঙ্গীতের যেসব তারকার গান শুনে বড় হয়েছেন তাদের সংস্পর্শে আসার অনুভূতিকে জীবনের সেরা প্রাপ্তি বলছেন সাকি। আর প্রয়াত কিংবদন্তি শাফিন আহমেদ তার এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। মাইলস আমার খুব পছন্দের ব্যান্ড এবং আমি যে বেস বাজিয়ে গাই সেটার অন্যতম কারণ আমার ব্যান্ডে বেস প্লেয়ার ছিল না এবং শাফিন ভাইয়ের কাছে রেজা যখন নিয়ে গেল তখন শাফিন ভাই গেভ মি দ্যাট অথরিটি অ্যান্ড দ্যাট পাওয়ার অ্যান্ড দ্যাট কনফিডেন্স যে ওয়াই ডোন্ট ইউ প্লে, তুমি বাজাও, প্রক্সি দিচ্ছ কেন, সিরিয়াসলি বাজাও, তুমি পারবে। শুধু সাকি নন, ব্যান্ডের অন্যান্য সদস্যের চোখেও নতুন স্বপ্নের ঝিলিক। ঘর তো একটাই থাকে মানুষের, তা আমার ব্রহ্মপুত্রটা হচ্ছে ঘর। ব্যান্ডের ভালো দিকটা যখন সবাই চিন্তা করে তখন আমার আসলে ম্যানেজ করতে ওদেরকে কোনো কষ্ট হয় না। আমি হয়তো খুব ইজিলি জিনিসটা ওদের সামনে বলি যে এটা ভালো হবে, ওরা একদম এক কথাতেই অ্যাগ্রি করে ফেলে। সাকির গানগুলো মানে লেখাগুলা, সুর, গান যখন ওই যে ওই তো একটু গবেষণা করে মানে সময় নিয়ে লেখে, অনেক ফিল নিয়ে, তো ওইটা শুনলেই মনে হয় যে এটা তো আসলে খুবই আরামদায়ক আর কি। তাদের বিশ্বাস এই ব্যান্ড শুধু গাইবে না, বহন করবে দুই বাংলার আবেগ আর ভালোবাসা। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সংশোধন এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গেল 29 জানুয়ারি চূড়ান্ত বিচার কাজ শেষে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হলেও বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে প্রশ্ন ওঠায় নতুন করে পর্যালোচনা করা হয় পুরো তালিকাটি। দীর্ঘ রিভিউ প্রক্রিয়া শেষে 2 জুন মঙ্গলবার মন্ত্রণালয় সংশোধিত প্রজ্ঞাপন জারি করে, যেখানে আজীবন সম্মাননা এবং সেরা চিত্রনাট্য বিভাগে আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। জানুয়ারির প্রজ্ঞাপনে যেখানে আজীবন সম্মাননার জন্য বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল, সেখানে সংশোধিত প্রজ্ঞাপনে এবারে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনয় শিল্পী শবনম এবং গুণী চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। তবে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চুকে দেওয়া হবে মরণোত্তর পুরস্কার।
অন্যদিকে সংশোধিত প্রজ্ঞাপনে রক্তজবা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তার বদলে ঘোষণা হয়েছে তাসনিমুল হাসানের নাম। এর মাধ্যমে বিতর্কের অবসান ঘটিয়ে প্রকৃত পেশাদারদের কাজের স্বীকৃতি নিশ্চিত করল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আবারও এলো নতুন আন্তর্জাতিক স্বীকৃতি। পরিচালক ইশতিয়াক আহমেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট জায়গা করে নিয়েছে ২৮তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে। আসছে ১২ জুন চীনের সাংহাই শহরে শুরু হতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসব, যেখানে ১৫ জুন বিশ্ব প্রিমিয়ার হবে বাংলাদেশের সিনেমা দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট। গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সাদা কালো চলচ্চিত্রে উঠে এসেছে ৩ নারীর জীবন সংগ্রাম, কুসংস্কার, সামাজিক নিপীড়ন এবং মুক্তির আকাঙ্ক্ষার গল্প। নির্মাতাদের ভাষ্য, নারীর জীবন ও ব্যক্তি স্বাধীনতার প্রশ্নকে কাব্যিক চলচ্চিত্র ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিনেমাটিতে। ৮০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জিদা আক্তার স্বর্ণা, তাহমিনা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী সহ আরও অনেকেই। দর্শক, এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকছে সিনেমা হল ও সিনেপ্লেক্স, ফলে ঈদের সিনেমা প্রদর্শনে কোনো বাধা থাকছে না। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বড়সড় আইনি জটিলতায় পড়েছেন তৃণমূল কংগ্রেস তারকা, সংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। আরজিকর কাণ্ডের এক পুরনো ইস্যুতে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহিদ কাপুর, কৃতি সানন ও রাশমিকা মান্দানা অভিনীত ককটেল 2 এর ঝলক প্রকাশের পর দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ত্রিকোণ প্রেমের গল্প ঘিরে সমকামী সম্পর্কের ইঙ্গিত নিয়ে গুঞ্জন উঠলেও নির্মাতা জানিয়েছেন ছবিতে 2 নায়িকার মধ্যে শুধুই বন্ধুত্ব দেখানো হয়েছে। সহ অভিনেতা ব্রেট গোল্ডস্টাইনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। নতুন রোমান্টিক কমেডি অফিস রোম্যান্সের প্রচারণায় অংশ নিয়ে দুজনেই জানিয়েছেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। দীর্ঘদিন পর ক্রাইম থ্রিলার গল্পে সিরিজ নিয়ে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। প্রসিদ্ধ রায়ের পরিচালনায় যে সিরিজটির নাম রাগ, আসছে ১২ জুন থেকে এই সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে। অন্ধকার শহরের ভেতর যখন নিখোঁজ হয় 2টি জীবন, তখন শুধু একটি মামলা নয়, ভেঙে পড়ে একটি পরিবার, আর ধীরে ধীরে আতঙ্ক গ্রাস করে গোটা শহর। সেই টান টান উত্তেজনা আর মানসিক অস্থিরতার গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ রাগ। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তদন্তকারী অফিসার, যিনি 2 নিখোঁজ কিশোরের সন্ধানে নামতে গিয়ে ধীরে ধীরে হারিয়ে যান সহিংসতা আর মানব মনের অন্ধকার জগতের। এই তদন্ত যত গভীরে যায়, ততই সামনে আসে ভেঙে পড়া সম্পর্ক, লুকিয়ে থাকা সত্য আর নৈতিকতার কঠিন প্রশ্ন। প্রসিদ্ধ রায় পরিচালনায় এই সিরিজের শক্তিশালী কাস্টে রয়েছেন আলী ফাইজাল, সোনালী বেন্দ্রে এবং আমির বাশির। প্রতিটি চরিত্রই গল্পের ভার বহন করে এক ভিন্ন আবেগ ও গভীরতা নিয়ে। বিশেষ করে আলী ফাইজালকে দেখা যাবে এমন এক তদন্তকারীর ভূমিকায়, যিনি কেসের চাপ আর ব্যক্তিগত ভাঙ্গনের মধ্যে ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করতে শুরু করেন। জানা গেছে আগামী 12 জুন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে এই প্রতীক্ষিত সিরিজ রাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ডন 3 সিনেমা ঘিরে নতুন বিতর্কের মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সিনেমা থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে এবারে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। নির্মাতা ফারহান আখতারের অভিযোগের পর FWICE তাদের সদস্যদের রণবীর সিং এর কোনো সিনেমায় কাজ না করার নির্দেশ দেয়, আর এর বিরুদ্ধে গেল মঙ্গলবার আইনি নোটিশ পাঠিয়েছেন এই অভিনেতা। নোটিশে সংগঠনটিকে আদালতে জবাব দিতে বলা হয়েছে। প্রযোজকদের দাবি, ডন 3 এর প্রস্তুতিতে এরই মাঝে ব্যয় হয়েছে ৪৫ কোটি। শুটিং শুরুর আগে রণবীর সিনেমা থেকে সরে দাঁড়ানোয় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। দক্ষিণী সিনেমা কিংবা বলিউড, সবখানে এখন সমান দাপুটে অভিনেত্রী রাশমিকা মান্দানা।
বিগ বাজেটের সিনেমা, ব্র্যান্ডের বিজ্ঞাপন, নানা কিছুতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মাঝে শোনা যাচ্ছে পারিশ্রমিক বাড়িয়েছেন এই নায়িকা। ভারতীয় গণমাধ্যম বলছে পুষ্পার প্রথম কিস্তির তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক বেড়েছে প্রায় 7 গুণ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে পুষ্পার প্রথম কিস্তিতে রশ্মিকা পারিশ্রমিক নিয়েছিলেন 2 কোটি রুপি। ছবিটির অভাবনীয় সাফল্যের পর সিনেমা প্রতি 3 কোটি রুপি নেওয়া শুরু করেন তিনি। সেই তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন তার পারিশ্রমিক প্রায় 15 কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। শোনা যাচ্ছে আসন্ন ককটেল 2 সিনেমায় অভিনেতা শহীদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন রশ্মিকা মান্দানা। এছাড়াও সালমান খানের সিকান্দার এবং ধানুষের সঙ্গে কুবেরা ছবি দুটিতেও হাঁকিয়েছেন বড় অঙ্কের পারিশ্রমিক। হলিউডে আসছে নতুন অ্যাকশন থ্রিলার সিটিজেন ভিজিল্যান্ট, যেটি পরিচালনা করেছেন জার্মানির নির্মাতা ওভে বল। আসছে 19 জুন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই ছবিটি, যার গল্পে দেখা যাবে স্যান্ডার্স নামের একজন বিত্তশালী আমেরিকান নাগরিককে, যিনি চারপাশে বেড়ে চলা অপরাধ এবং সরকারি বিচার ব্যবস্থার চরম ব্যর্থতা দেখে গভীরভাবে হতাশায় ভোগেন। এক পর্যায়ে সে নিজের হাতে আইন তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় এবং একজন মুখোশধারী রহস্যময়ী খুনি সেজে শহরের কুখ্যাত সব অপরাধী, ধর্ষক ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের একে একে সাজার আওতায় আনা শুরু করে। স্যান্ডার্সের এমন তৎপরতা ঘিরে এগিয়েছে ছবির দৃশ্যপট। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মার্কিন তারকা আর্মি হ্যামার। তার সাথে আরও আছেন কস্টেস ম্যান্ডেলর, নিপ চ্যাপেন, ডোরা ড্যামিক সহ এক ঝাঁক হলিউড তারকারা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঈদ পরবর্তীতে এমনিতেই মার্কেটগুলোতে কমে গেছে বেচা বিক্রি, আর তাই অলস সময় পার করছেন বিক্রেতারাও। অন্যদিকে সন্ধ্যা 7টায় শপিং মল দোকান বন্ধের নির্দেশে হতাশ হচ্ছেন তারা। ক্রেতার উপস্থিতি আরও কমবে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা, বলছেন ক্ষতিগ্রস্ত হবার কথা। মার্কেটে নেই তেমন ক্রেতার উপস্থিতি, তাই অনেকটা অলস সময় পার করছেন এই বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের দৃশ্য এটি। ঈদ পরবর্তী 1 সপ্তাহ কিংবা 10 দিন এভাবেই পেরিয়ে যায় সময়, এমনটা বলছেন বিক্রেতারা। যদিও নতুন পণ্য কিংবা কালেকশনে ঘাটতি থাকে না বলে মত তাদের। নতুন মাল ওঠানো ঈদের পরেই, ঠিক আছে। ঈদের সময় যেগুলো বিক্রি হয়ে যায়, ঈদের পরে যে কাস্টমারটা আসে তাদের তো অবশ্যই নতুন মাল দিতে হয়। এই জন্য নতুন মালের চাহিদাটা ঈদের পরে বেশি থাকে। ঈদের পরে কিছু নতুন ড্রেস আমরা রাখি, যাতে গিফট দেওয়ার জন্য অনেক ক্রেতা আসে, তাদের মেহমানদের গিফট দেওয়ার জন্য কিছু ড্রেস নেওয়ার জন্য আসে, সেজন্য আমরা নতুন ড্রেস রেখে দিই। এমনিতেই ক্রেতার উপস্থিতি কম, তার ওপর সরকারের নতুন নির্দেশনা, শপিং মল দোকান বন্ধ হবে সন্ধ্যা 7টায়। এতে হতাশ অনেকেই বলছেন, বারবার এমন নির্দেশনায় ক্ষতির মুখে পড়ছেন তারা, কারণ ঈদ ঘিরে হয়নি তেমন বেচা বিক্রি। ওইরকম বেচা কেনা আমরা পাইনি। আর অন্য দিন যেগুলো পার করছি, এই 7টা বাজে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের মার্কেটে অনেক প্রবলেম হচ্ছে, আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শপিং মলে অবশ্য যেই পরিমাণ লাইট থাকা দরকার, এর থেকে আমরা বলা যায় 20% থেকে 30% কমাই নিয়ে আসছি সাশ্রয়ের দিক থেকে। এটুকু তো আমরা করতে পারি বা করছি। যদিও বিদ্যুৎ সংকটের এই সময় বিক্রেতারা নজর দিয়েছেন বিদ্যুৎ সাশ্রয়ের দিকে। কেউ কেউ বলছেন 30% পর্যন্ত কমিয়েছেন বিদ্যুতের ব্যবহার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। কেবল দৈনন্দিন যাতায়াতই নয়, শরীর ফিট রাখতে আর অবসাদ কাটাতে সাইকেলিংয়ের জুড়ি মেলা ভার। আজ 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস। তরুণ প্রজন্ম তো বটেই, সব বয়সীদের কাছেই সাইকেল এখন আধুনিক লাইফস্টাইলের একটি বড় অংশ হয়ে উঠছে। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বিশ্ব সাইকেল দিবস। বিশ্বজুড়ে এই দ্বিচক্র যানটিকে জনপ্রিয় করে তোলার পেছনে জড়িয়ে আছে এক শিক্ষকের দীর্ঘ 1 দশকের আন্দোলন। যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসচেক সিবিলস্কির দীর্ঘ প্রচেষ্টায় 2018 সালে জাতিসংঘ সর্বসম্মতিক্রমে 3 জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হাঁটা ও সাইকেল চালানোর মতো সক্রিয় যাতায়াত ব্যবস্থা কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, পাশাপাশি সামাজিক সমতা ও অর্থনৈতিক সাশ্রয়ও নিশ্চিত করে। বিশেষ করে শহরের স্বল্প আয়ের মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি এটি হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনে। পরিবেশের সুরক্ষায় এবং টেকসই নগর জীবনের জন্য সাইকেল কোনো প্রকার কার্বন নিঃসরণ ছাড়াই পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। জাতিসংঘ সাইকেলিংকে গণপরিবহন ব্যবস্থার মূল ধারায় যুক্ত করার ওপর বিশেষ জোর দিয়েছে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণ কার্যকর। সাইকেল শুধু বাহন নয়, এটি সুস্বাস্থ্য ও টেকসই অর্থনীতির প্রতীক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সমুদ্র দেখলে মন ভালো হয়ে যায়, এটা আমরা সবাই বলি, কিন্তু জানেন কি এর পেছনে কাজ করে বিজ্ঞান। সমুদ্রের বাতাস, ঢেউয়ের শব্দ, রোদ আর ভেজা বালি সব কিছুই শরীর ও মস্তিষ্কে তৈরি করে এক বিশেষ প্রভাব। তাই কক্সবাজারে কাটানো কয়েকটা দিন শুধু আনন্দেই নয়, হতে পারে আপনার শরীর ও মনকে রিসেট করার একটা সুযোগ। ছুটি পেলেই অনেকের প্রথম পছন্দ থাকে কক্সবাজার। তবে সমুদ্র শুধু ট্যুর ডেস্টিনেশন নয়, প্রকৃতির নিজস্ব হিলিং সেন্টারও বটে, যেখানে রিসেট হয় মানুষের পুরো বায়োলজিক্যাল ক্লক। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের ঢেউ ভাঙার সময় বাতাসে তৈরি হয় বিপুল পরিমাণ নেগেটিভ আয়ন। শ্বাসের সঙ্গে আয়ন শরীরে প্রবেশ করে মস্তিষ্কে ফিল গুড হরমোন সেরোটোনিনের মাত্রা বাড়ায়, ফলে ভালো লাগে মন আর কমে ক্লান্তি ও মানসিক চাপ। সমুদ্রের বাতাসে ভেসে থাকা লবণের সূক্ষ্ম কণাও উপকারী। শ্বাসের মাধ্যমে এগুলো ফুসফুসে গিয়ে মিউকাস পাতলা করতে সাহায্য করে। তাই হাঁপানি, ব্রঙ্কাইটিস কিংবা শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত অনেকেই সমুদ্রের কাছে স্বস্তি অনুভব করেন। সকালে রোদে রয়েছে ভিটামিন ডি পাওয়ার সুযোগ। একই সঙ্গে খোলা আকাশ আর প্রাকৃতিক আলো চোখ ও শরীরের স্বাভাবিক বায়োলজিক্যাল ক্লকে ভারসাম্য নিয়ে আসে। সমুদ্রের ভেজা বালিতে খালি পায়ে হাঁটা বা সমুদ্রের পানিতে গা ভেজানো একদিকে যেমন শরীরকে আরাম দেয়, তেমনি পানিতে থাকা ম্যাগনেসিয়াম মাসল রিল্যাক্স করতে সাহায্য করে। অন্যদিকে সমুদ্রের ঢেউয়ের ছন্দময় শব্দ মস্তিষ্কে প্রশান্তির এক অনুভূতি তৈরি করে, যা অনেকটা মেডিটেশনের মতো। সমুদ্র এমন এক বিজ্ঞান যা কখনো কখনো শরীরকে নিয়ে যেতে পারে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুডে। তাই সময় করে প্ল্যান করুন বছরে অন্তত একবার সমুদ্র ভ্রমণে। শরীফুল হক, চ্যানেল 24। আস্থা, সেবা ও অগ্রগতি, এই স্লোগানকে সামনে রেখে আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে 25 বছর পূর্ণ করল যমুনা ব্যাংক পিএলসি। গৌরবময় পথ চলার 25 বছর পূর্তি উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে ছিল তাই নানা আনুষ্ঠানিকতা। সম্প্রতি দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে 25 বছর পূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি। আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ে সকল গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন। এছাড়াও দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনের দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।